হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের লেকচার 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবা এবং অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের যত সীমাবদ্ধতা আছে তুমি কাটিয়ে উঠতে পারবা। সো আমরা শুরু করি। প্রথমে সেটা হচ্ছে আমরা গত লেকচারে অভ্যন্তরীণ বাণিজ্য এবং হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই দুইটা বাণিজ্যের মধ্যে কী কী পার্থক্য আমরা দেখব সেই বিষয়টা একটু দেখি। এটা কিন্তু দেখবা অনেক সময় হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নে থাকে, অনেক সময় হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্নে থাকে। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য, 1 নম্বর পার্থক্য সেটা হচ্ছে কাকে বলে। এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, এটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে কি, এটা হচ্ছে না, এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। এখানে স্পেলিং ভুল আসছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য। আবার এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। ডেফিনেশন যেহেতু আগে পড়িয়েছি আর দরকার নাই, তুমি নিজে পড়তে পারবা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে উপকরণ সমূহ হচ্ছে গতিশীল, উৎপাদনের উপকরণ সমূহ গতিশীল, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে উপকরণ সমূহ কি নয়, গতিশীল নয়। এখন গতিশীল শব্দটা কি একটু যদি আমি এই পাশে লিখি, দেখো গতিশীল, এই যে দেখা যাচ্ছে কি আমি জানি না, গতিশীল শব্দটা আমি নিজে একটু বলি, মুখে বলি। দেখো গতিশীল মানে এক স্থান থেকে অন্য স্থান, এক জেলা থেকে অন্য জেলা, এক পেশা থেকে অন্য পেশা, এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তর করা, একদম সহজে করা যায়। এখন একটা দেশের অভ্যন্তরীণে যেহেতু হবে, এক স্থান থেকে অন্য স্থানে সহজে গতিশীল মানে স্থানান্তর করা যাবে, এক স্তর থেকে অন্য স্তরে সহজে করা যাবে, কিন্তু আন্তর্জাতিকের বেলায় সেটা সহজে করা যাবে না, অনেক বাধা নিষেধ থাকবে। আচ্ছা, 3 নম্বর অভিন্ন মুদ্রায় ক্রয় বিক্রয়। যেমন বাংলাদেশের ভিতরে হলে আমরা টাকা দিয়ে কি করব, ক্রয় বিক্রয় করব, তার মানে অভিন্ন মুদ্রায় ক্রয় বিক্রয় হবে। আর আন্তর্জাতিকের বেলায় সেটা ভিন্ন মুদ্রা, ভিন্ন মানে কখনো দেখব ডলার, কখনো দেখব ইউরো, কখনো দেখব রিয়াল, তার মানে ভিন্ন ভিন্ন মুদ্রা থাকবে। আচ্ছা, 4 নাম্বার অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে একটা দেশের ভিতরে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা আত্মনির্ভরশীলতা অর্জন করার সুযোগ পাবো, নিজেরা সমৃদ্ধ হব। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে যাব, তার মানে পরনির্ভরশীলতা দেখা দিবে। আচ্ছা, 5 নাম্বার জাতীয় নীতি। আমাদের দেশের অভ্যন্তরীণে দেশের জন্য জাতীয় নীতি অনুসরণ করা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি অনুসরণ করা হয়, তখন কিন্তু সেখানে জাতীয় নীতি থাকবে না। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে সাদৃশ্য বাজার। আমাদের দেশের মধ্যে যে বাজার হবে, দেখবে অধিকাংশ বাজারে ভোগ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয়, অধিকাংশ বাজারে একই রকম দ্রব্য ক্রয় বিক্রয় হয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে তুমি দেখবে হচ্ছে পৃথক বাজার, পৃথক দ্রব্যের ক্রয় বিক্রয় এবং পৃথক বাণিজ্য তুমি দেখতে পাবা। আচ্ছা, এরপরে অবাধ বাণিজ্য। আমার দেশের মধ্যে ক্রয় বিক্রয় আদান প্রদানে কোনো ধরনের তোমার হচ্ছে বাধা নিষেধ থাকে না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে বাধা নিষেধ বা বিধিনিষেধ কি বিদ্যমান। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেনদেনের ভারসাম্য সহজে অর্জন করা যায়, এটা হচ্ছে লেনদেনের ভারসাম্য, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ভারসাম্য থাকে না, হয় আমদানি বেশি হবে নাহলে রপ্তানি বেশি হবে, হয় রপ্তানি বেশি হবে না হয় আমদানি বেশি হবে। এরপরে দেশীয় পণ্য এবং হচ্ছে সংস্কৃতি সংরক্ষণ হয়, মানে অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে দেশীয় পণ্য এবং সংস্কৃতির সংরক্ষণ হয়। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিদেশি অপসংস্কৃতি, যেটা আমাদের দেশে হয়তো সম্ভব না, সেটার কি হয়, আগ্রাসনের শিকার হয় আর বুকের ঘাটতি দেখা দেয়। 10 নম্বর হচ্ছে বুকের ঘাটতি দেখা দেয়, অন্যদিকে অধিক বুকের সুবিধা। দেশের ভিতরে বুকের ঘাটতি বলতে না, দেশের মধ্যে হলে আমরা সব দ্রব্য উৎপাদন করি না, যেহেতু সব দ্রব্য উৎপাদন করি না তাহলে আমরা সব দ্রব্য বুক করতে পারবো না, আর আন্তর্জাতিক বাণিজ্যে নিজেরা উৎপাদন না করলে অন্য দেশ থেকে আমদানি করতে পারবো, সেই জন্য সব দ্রব্য বুকের সুবিধা আছে। এই বিষয়গুলো কিন্তু আমার বইয়ে সব দেওয়া আছে, জাস্ট আমি একটু আলোচনা করে দিচ্ছি যে তুমি মনে রাখতে পারো এবং তুমি সহজেই মনে রাখতে পারবা। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কারণ। কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়, আন্তর্জাতিক বাণিজ্য? 1 নাম্বার উপকরণের পর্যাপ্ততা। যেমন দেখো আমাদের দেশে আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে উৎপাদনের উপকরণ, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে তুমি হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে। যেমন যেই দেশে উৎপাদনের উপকরণের
পর্যাপ্ততাও যথেষ্ট, সহজে উৎপাদন করতে পারে, তারা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে সহজে লিপ্ত হতে পারে। তার মানে উপকরণের পর্যাপ্ততা। 2 নাম্বার, উপকরণের দাম। যেই দেশে উপকরণের দাম যত কম, তারা সহজে আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করতে পারে, আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদন করতে পারে। 3 নাম্বার হচ্ছে প্রযুক্তি। যাদের যত প্রযুক্তি উন্নত প্রযুক্তি, যেমন ইউএসএ, তারপর হচ্ছে চায়না, এরপর হচ্ছে রাশিয়া, এদের কিন্তু উন্নত প্রযুক্তি আছে, তাহলে জাপান, এদের উন্নত প্রযুক্তি আছে, সেজন্য হচ্ছে তারা সহজে কী করতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করতে পারে। আর 4 নাম্বার হচ্ছে আর্থসামাজিক অবস্থান। যাদের আর্থসামাজিক অবস্থান সমৃদ্ধ মানে তুমি দেখবা ইন্ডিয়ানরা তাদের নিজেদের দ্রব্য নিজেরা ক্রয় করে, এবং আমেরিকানরা তারা নিজেদের দ্রব্য নিজেরা ক্রয় করে, নিজেরা ক্রয় বিক্রয় করে, আদান প্রদান করে। দিন শেষে দেখা যায় তাদের হচ্ছে আর্থসামাজিক অবস্থা, তাদের দেশের প্রেক্ষাপটে উন্নত অবস্থা, নিজেদের সক্ষমতা গড়ে তুলতে পারে। এখন নিজেদের সক্ষমতা যখন গড়ে তোলে, অন্যান্য দেশে তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সেজন্য আর্থসামাজিক অবস্থানের কারণে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। এরপর হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন বলতে অনেক ধরনের হতে পারে, রাস্তাঘাটের উন্নয়ন, তারপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্র বিশেষের উন্নয়ন, এগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের কী ঘটে, প্রসার ঘটে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে উদ্যোক্তার উপস্থিতি। 6 নম্বর কী হবে, উদ্যোক্তার উপস্থিতি। যে দেশে যে যত উদ্যোক্তা বেশি, সেই দেশে আন্তর্জাতিক বাণিজ্য তত বেশি কী হবে, সংগঠিত হবে। 7 নম্বর হচ্ছে বাণিজ্য নীতি। যেমন আমরা জানি হচ্ছে বাণিজ্য নীতি বলতে একটা হচ্ছে জাতীয় নীতি, একটা হচ্ছে আন্তর্জাতিক নীতি। তাহলে জাতীয় নীতি এবং হচ্ছে কি নীতি, আন্তর্জাতিক নীতি, এগুলোর মাধ্যমেই কিন্তু তোমার হচ্ছে কি হবে, লেনদেনের ভারসাম্য অর্জন করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করবে। এরপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে রাজনৈতিক পরিবেশ। যে দেশের রাজনৈতিক পরিবেশ যত স্থিতিশীল, আন্তর্জাতিক বাণিজ্য তত বেশি সংগঠিত হবে। এরপরে 9 নাম্বার হচ্ছে বিনিয়োগ পরিবেশ। যেমন আমাদের বাংলাদেশে চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে বিনিয়োগ পরিবেশ অনেক বেশি, সেই জন্য দেখবা এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি কী করা হয়, বিনিয়োগ করা হয়। আস্তে আস্তে এটা কিন্তু এখন প্রসার লাভ করছে। যেমন এখন কিন্তু খুলনাতেও কিন্তু কি হয়, বিনিয়োগের পরিমাণ বাড়ছে। খুলনাতে দিন দিন বিনিয়োগের পরিমাণ বাড়ছে, কারণ হচ্ছে ওই বিনিয়োগের পরিবেশটা তৈরি হচ্ছে। তার মানে এই বিষয়গুলো তুমি বুঝতে পেরেছো যে কেন বাণিজ্য সংগঠিত হয় এবং কিভাবে সেটা হয়। আচ্ছা, বাংলাদেশে অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, এগুলো কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি, এখন একটু বুঝিয়ে দেওয়া। বাংলাদেশের অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ অবদান রাখে। 1 নাম্বার, বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি। 1 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রার কি বৃদ্ধি, আয় বৃদ্ধি। আমরা যত বেশি আন্তর্জাতিক বাণিজ্য করবো, আমরা বৈদেশিক মুদ্রা কি করতে পারবো, অর্জন করতে পারবো। 2 নম্বর, ভোগ্য পণ্যের ঘাটতি পূরণ। আমাদের যেহেতু ভোগ্য দ্রব্য বেশি দরকার হয়, আমরা ভোগ্য দ্রব্যের কি দূর করতে পারবো, ঘাটতি দূর করতে পারবো। 3 নাম্বার, মূলধনের অভাব পূরণ করতে পারবো। যেহেতু আমাদের দেশে ঋণের অভাব, আর ঋণের অভাব হলে মূলধনের অভাব হবে, তাহলে আমরা মূলধনের ঘাটতি দূর করতে পারবো। 4 নাম্বার হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। 4 নাম্বার কি হবে, বিনিয়োগ বৃদ্ধি, আর বিনিয়োগ বৃদ্ধি করতে পারবো। 5 নাম্বার হচ্ছে কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধি। কর্মসংস্থান এবং কি বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। আর 6 নাম্বার হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার। সম্পদের আমরা সঠিক ব্যবহার করতে পারবো। আর 7 নাম্বার হচ্ছে অবকাঠামোর উন্নয়ন। 7 নাম্বার কি হবে, অবকাঠামোর উন্নয়ন। 8 নাম্বার হচ্ছে বাজার সম্প্রসারণ, বাজারের পরিধি বাড়বে, বাজার সম্প্রসারণ হবে। 9 নাম্বার হচ্ছে উন্নত প্রযুক্তি আমদানি। 9 নাম্বার কি হবে, উন্নত প্রযুক্তি আমদানি। আর 10 নাম্বার হচ্ছে স্বনির্ভরতা অর্জন। স্বনির্ভরতা কি, অর্জন। তাহলে এই সবগুলো বিষয় আমার আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বের মধ্যে পড়বে। যেন আমাদের দেশে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কেন অপরিসীম, সেই বিষয়গুলোর মধ্যে পড়বে। আশা করি তোমরা সহজে মনেও রাখতে পারবা এবং সহজে মনে রেখে সর্বোচ্চ নাম্বারও কি করতে পারবা, অর্জন করতে পারবা। এই সবগুলো তথ্যের সহায়ক হচ্ছে আমার অর্থনীতি দ্বিতীয় পত্র, অর্থনীতি সলিউশন, অর্থনীতি দ্বিতীয় পত্র বই। এই বইটা নিলে ইনশাল্লাহ এই সবগুলো তথ্য তুমি সহজে পাবা এবং পুরো ডিটেলস এখানে আমার সব দেওয়া আছে। কী কী বই তোমরা আমাদের এখান থেকে পাচ্ছ, একদম কিভাবে আমি বইটি সাজিয়েছি তুমি দেখলেই অবিস্মরণীয় একটা বই। আসলে এটা একদম যুগান্তকার একটা বই। কেন দেখাচ্ছে তোমাকে, কারণ বইটা দেখলেই তুমি বুঝতে পারবা এর মধ্যে কি কি আছে। এটা হচ্ছে দ্বিতীয় পত্র, একই রকম প্রথম পত্রের বইটা তুমি দেখতে পারো। এটা হচ্ছে প্রথম পত্রের একদম পূর্ণাঙ্গ বই, এটাও তুমি দেখতে পারো এবং অসাধারণ করে এগুলো সাজানো বইটা। আশা করি তোমাদের খুবই কাজে আসবে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এমসিকিউতে
কিছু তথ্য যেগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসে এমসিকিউতে ভালো করার জন্য। দেখো সাধারণত বাণিজ্য কত প্রকার? 2 প্রকার। বাণিজ্য কত প্রকার? 2 প্রকার। দুটি দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হলে তাকে বলা হয় দ্বিপাক্ষিক বাণিজ্য। দুটি দেশের মধ্যে যদি বাণিজ্য সংগঠিত হয় তাকে আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে পারি। বাণিজ্যের ধারণা উদ্ভব হয় বাণিজ্যবাদীদের চিন্তাধারা থেকে। বাণিজ্যবাদীদের চিন্তাধারা মানে বাণিজ্য ধারণার উদ্ভব হয় বাণিজ্যবাদীদের চিন্তাভাবনা থেকে। আচ্ছা এটা একটু আমি ব্যাখ্যা করি। দেখো এটা হচ্ছে আফ্রিকা থেকে যখন হচ্ছে ইউরোপ এবং হচ্ছে ইউরোপ এবং কোথায় আমেরিকাতে দাস বিনিময় হয়। কি বিনিময়? দাস বিনিময় হয়। তোমরা সুলতান সুলেমান যারা দেখছো ওখানে দেখবা ওই সুলতানের জন্য প্রতিদিন নিত্য নতুন হচ্ছে দাসী আনা হয়। আজকে রাতের জন্য একটা, কালকে রাতের জন্য একটা, পরশুদিন রাতের জন্য একটা। আমি এটার ভালো পক্ষে যাচ্ছি না, আমাকে ওই কাজে জড়াইও না, জাস্ট আমি আলোচনা করছি আর কি। তোমার হচ্ছে প্রতিদিন একজন করে দাসী তার জন্য উপহার হিসেবে দেওয়া হয়। ভালো তো, খারাপ না। তাহলে প্রতিদিন একজন দাসী দিচ্ছে, এটা কিন্তু তখন একদম সেই আগেরকার সময়ে দেওয়া হতো। আফ্রিকার মানুষজন তো এমনি একটু সাদা, তো এই সাদা দাসীগুলো কোথায় দেওয়া হতো? ইউরোপ এবং আমেরিকায় দেওয়া হতো। এখন তুরস্ক এমন একটা দেশ যেটা দুটা মহাদেশে অবস্থান করে, একটা হচ্ছে এশিয়া মহাদেশ, একটা হচ্ছে ইউরোপ মহাদেশ। দুইটা মহাদেশের মাঝখানে তুরস্কের অবস্থান। তখন তুরস্কে আগের নাম ছিল হচ্ছে ইসলামবুল, পরে এটা হচ্ছে ইস্তাম্বুল। যেমন বর্তমানে তুরস্কের রাজধানী হচ্ছে ইস্তাম্বুল, সেটার আগের নাম ছিল ইসলামবুল। এবং সেই ইসলামবুলে যখন পুরো বিশ্বের সাম্রাজ্য, পুরো বিশ্বের রাজধানী সুলতান সুলেমান যখন রাজত্ব করে, তখন হচ্ছে ওনাদের জন্য দাসী প্রেরণ করা হতো আফ্রিকা থেকে। তখন হচ্ছে এই বাণিজ্যের ক্ষেত্র বিশেষটা শুরু হয়। এটা প্রায় কত সাল? এটা হচ্ছে প্রায় 1200 সালের দিকে, উসমানীয় সাম্রাজ্যের সময়। 1200, এই যে তোমরা আর্তুগরুল গাজী, উসমান, তারপরে আর কে কে যেন নাম আছে, ওগুলো দেখছো না? ওই তখনকার সময় থেকে হচ্ছে কি বাণিজ্যের উদ্ভব হয়। আচ্ছা এরপরে 4 নাম্বার, আন্তর্জাতিক বাণিজ্যের গতি বৃদ্ধি পায় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর। এটার গতিটা বৃদ্ধি পায়, অনেক সুদূর প্রসারী গতি। আচ্ছা, বিশ্ব শান্তি ও সম্প্রীতির সহায়ক হলো আন্তর্জাতিক বাণিজ্য, শান্তি এবং সহায়ক। তবে যে যত ধনী সে আরও ধনী হচ্ছে, যে যত গরিব সে আরও গরিব হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের দিক রয়েছে 2টি, এটা হচ্ছে অভ্যন্তরীণ মানে আমদানি বাণিজ্য, এটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের দিক হচ্ছে 2টি, এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, এটা হচ্ছে কি আমদানি বাণিজ্য। আচ্ছা এরপরে আন্তর্জাতিক বাণিজ্যের শর্ত হলো কমপক্ষে 2টি সার্বভৌম দেশ থাকতে হবে, স্বীকৃত 2টি দেশ থাকতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত হয় দাস বিক্রির মাধ্যমে, এটা কিন্তু একটু আগে আমি বলেছিলাম। 2 বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত হয় আন্তর্জাতিক বাণিজ্য। নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক বাণিজ্য 2 ভাগে, এটা হচ্ছে অবাধ, এটা হচ্ছে সংরক্ষিত। নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে একটি হচ্ছে অবাধ, এটা কি সংরক্ষিত। আচ্ছা, কোনোরূপ কোটা বা শুল্ক আরোপিত হয় না অবাধ বাণিজ্যে। শুল্ক থাকবে না, কোটা থাকবে না, সেটা হচ্ছে কোন বাণিজ্যে? অবাধ বাণিজ্যে। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো এবং মনেও রাখতে পারবা। মনে রাখাটা হলো আসলে মূল কাজ এখানে। আচ্ছা, তুলনামূলক খরচ তত্ত্বের পূর্ণাঙ্গ রূপ উপস্থাপিত হয় 1817 সালে। একটু আমি তোমাদেরকে বলি, এটা নিয়ে যেহেতু আসছে, এই যে এখানে একটা তত্ত্ব আছে, এই তত্ত্বটা কিন্তু এখন সিলেবাস বহির্ভূত। এটা কি সিলেবাস বহির্ভূত? এটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু এটা সিলেবাসের মধ্যে আগে ছিল 2017-18 সালে এই সেশনগুলোতে ছিল, এখন কিন্তু এটা সিলেবাস বহির্ভূত। সেজন্য এগুলো পড়ার দরকার নেই, জাস্ট এমনিতে আমি একটু চোখ বলা যে এটা পড়তে হবে না, এটা সিলেবাসের পরীক্ষা প্রশ্ন আসবেও না, জাস্ট একটু এমনি জেনে রাখো। তুলনামূলক খরচ তত্ত্বের পূর্ণাঙ্গ রূপে উপস্থাপিত হয় 1817 সালে। চরম সুবিধা তত্ত্বের প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ। তুলনামূলক খরচ তত্ত্বের, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাজে আসবে। তুলনামূলক খরচ তত্ত্ব হচ্ছে ডেভিড রিকার্ডো। এরপর হচ্ছে সর্বপ্রথম আন্তর্জাতিক বাণিজ্যের কারণ বিশ্লেষণ করেন হচ্ছে অ্যাডাম স্মিথ। এগুলো একটু জেনে রাখিও, এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানে তোমার কাজে আসবে। আশা করি ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। এবং এরপরে হচ্ছে দেখো আমদানি সমান রপ্তানি হলো বাণিজ্যে ভারসাম্য। আমদানি এবং রপ্তানি হলে কি হবে? বাণিজ্যে ভারসাম্য দেখা দিবে। আমদানি এবং রপ্তানির মধ্যে হলে কি দেখা দিবে? বাণিজ্য আমদানি এবং রপ্তানি সমান হলে বাণিজ্যে কি দেখা দিবে? ভারসাম্য দেখা দিবে। ভারসাম্য কি দেখা দিবে? ভারসাম্যে বাণিজ্য দেখা দিবে। বাংলাদেশে প্রতি বছর গড় খাদ্য আমদানি হয় 25 থেকে 30 মিলিয়ন, মানে 30 লক্ষ টন।
ভোক্তাদের চাহিদার পার্থক্য লক্ষ্য করা যায় আন্তর্জাতিক বাণিজ্যে। বাণিজ্য শুল্ক আরোপ করা হয় আন্তর্জাতিক বাণিজ্যে। বাণিজ্য শুল্ক আরোপ করা হয় কোথায়? আন্তর্জাতিক বাণিজ্যে। আশা করি এই বিষয়গুলো তোমরা একদম সহজে পারবা এবং এটা নিয়ে তোমাদের ইনশাআল্লাহ কোনো কনফিউশন থাকবে না। সো নিয়মিত একটু পড়াশোনা করলে আশা করি এটার উপর কোনো জটিলতা দেখা দেয় না এবং ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবা। আর যদি বই দরকার হয় আমার নাম্বারটা একটু আমি তোমাদেরকে দিয়ে দিই, সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করিও, তোমরা সবাই বই পেয়ে যাবা। আমার নাম্বারটি হচ্ছে 01875556258। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে এবং কুরিয়ারে কত টাকা পাঠাবা বিস্তারিত তথ্যগুলো আমি তোমাদেরকে বলে দিব, তাহলে তুমি বইটা নিতে পারবা। আর ফেসবুকে গিয়ে তুমি যদি DELWAR স্পেস সার লিখলে আমার পেজ পেয়ে যাবা, আমাকে নক দিতে পারবা। অথবা আমার পার্সোনাল আইডিতে দেলওয়ার হোসাইন, এই পার্সোনাল আইডিতেও তুমি যদি নক দাও তাহলে পুরো ডিটেলসে তুমি পেয়ে যাবা, যেখানে আমি তোমাদেরকে কি কি লাগবে পুরো ডিটেলস তোমাদেরকে আলোচনা করে দিব। অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটা বই তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। সো আশা করছি তোমরা অনেক অনেক ভালো করতে পারবা। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ততদিন পর্যন্ত ভালো থেকো যতদিন আমাদের লেকচার 3 না আসছে। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।